সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন পাঠ 24 নিয়ে আলোচনা করব। এখানে আছে জ্বালানি কোষ এবং এর প্রকারভেদ। ফুয়েল সেল ও এর প্রকারভেদ। ফুয়েল সেল মানে হচ্ছে আসলে জ্বালানি কোষ। এটা এক ধরনের গ্যালভানিক সেল, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠনের মাধ্যমে কোষের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যান্ত্রিক অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের যান্ত্রিক বিন্যাসকে সাধারণত আমরা ফুয়েল সেল বলে থাকি। ফুয়েল সেলের সংজ্ঞাটা একটু মনে রাখবে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের যান্ত্রিক বিন্যাসকে সাধারণত আমরা ফুয়েল সেল বলে থাকি। এই ফুয়েল সেলটা আসলে এক ধরনের গ্যালভানিক সেল, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংগঠনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই গ্যালভানিক সেল এবং ফুয়েল সেলের মধ্যে সামান্য পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে আসলে গ্যালভানিক সেলের মধ্যে কোষের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, আর ফুয়েল সেলটা এক ধরনের ভোল্টার কোষ। মনে রাখবে, এটা এক ধরনের ভোল্টার কোষ। এখানে আসলে বাইরে থেকে কোনো একটা বস্তু মনে করো ভিতরে প্রবেশের মাধ্যমে জারণ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত বিদ্যুৎ উৎপাদন করা হয়। যেমন এখানে জ্বালানি কোষের মধ্যে প্রধান উপকরণ হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসকে জারিত করার জন্য সেখানে অক্সিজেন বাইরে থেকে প্রবেশ করানো হয়। বাইরে থেকে প্রবেশ করিয়ে সেখানে হাইড্রোজেনকে অক্সিজেন দ্বারা জারিত করে সেখানে পানি উৎপাদন করা হয়। পানি উৎপাদনটা হচ্ছে এক ধরনের ফুয়েল সেল উৎপাদন। তো এই ফুয়েল সেলটা সাধারণত এখানে গ্যালভানিক সেল আর ফুয়েল সেলের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে গ্যালভানিক সেলের অভ্যন্তরে সাধারণত রাসায়নিক বিক্রিয়া সংগঠন করা হয়, আর ফুয়েল সেলের হচ্ছে যে বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করিয়ে সেখানে মনে করো হাইড্রোজেনকে জারিত করে সেখানে পানি উৎপাদন করা হয়। পানি উৎপাদনের ফলে সেখানে বিদ্যুৎ উৎপাদিত হয়। প্রত্যেক ক্ষেত্রে দেখা যাবে যে ফুয়েল সেলের ক্ষেত্রে পানি উৎপাদিত হয় এবং সেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়ে বিদ্যুৎ উৎপাদিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ফুয়েল সেলের মধ্যে সাধারণত আমরা যে কোষটা দেখাবো, যে ফুয়েল সেলটা আসলে মূলত এখানে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। 3টা প্রকোষ্ঠ থাকে। একটা প্রকোষ্ঠের মধ্যে থাকে অ্যানোড, এটা থাকবে অ্যানোড, এটা থাকবে ক্যাথোড, এবং অ্যানোডটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, ক্যাথোডটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। এক ধরনের গ্যালভানিক সেল। গ্যালভানিক সেলে যেমন ঋণাত্মক চার্জটা থাকে মনে করো অ্যানোড এবং ধনাত্মক চার্জটা থাকে ক্যাথোড। ঠিক এরকম ভাবে এখানে মনে করি ইলেকট্রনটা এদিকে প্রবাহিত হয়, এভাবে সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এখানে ইলেকট্রনটা এদিকে যাবে এবং ইলেকট্রনটা এদিকে প্রবেশ করবে। এখান থেকে বাইরে থেকে কিন্তু হাইড্রোজেন গ্যাসটা এখানে প্রবেশ করানো হয়। অবশ্যই সেখানে অক্সিজেন গ্যাসটা উপস্থিত থাকে এবং সেখান থেকে পানি উৎপাদিত হয়। এভাবে সাধারণত আমরা এখানে একটা ইলেকট্রোলাইটিক অর্থাৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করতে হয়। ইলেকট্রোলাইটিক পদার্থ সেখানে ইলেকট্রোলাইট পদার্থ সেখানে ব্যবহার করা হয়। যেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে সাধারণত আমরা বিবেচনা করতে পারি। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদিত হবে, সেখানে প্রথমে আসলে মূল কথা হচ্ছে যে এখানে হাইড্রোজেন থাকবে। প্রধান উপকরণ হচ্ছে ফুয়েল সেলের প্রধান উপকরণ হচ্ছে হাইড্রোজেন, এবং বাইরে থেকে সেখানে অক্সিজেন গ্যাস প্রবেশ করিয়ে সেটাকে জারিত করতে হয়। আসলে ফুয়েল সেলটা তৈরি করতে হয় বিভিন্ন জ্বালানি থাকতে পারে, সেখানে হাইড্রোজেন, মিথেন, ইথেন ইত্যাদি থাকতে পারে। কিন্তু যেটা আমি ভোল্টার কোষের ক্ষেত্রে বলতেছি যে ফুয়েল সেল, সেখানে কিন্তু কার্বন অক্সাইডও থাকে। অনেক সময় কার্বন অক্সাইড থেকে কিন্তু সেখানে জ্বালানি মনে করো জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে যান্ত্রিক বিন্যাস করা হয়। তাহলে সেখান থেকে জ্বালানি কোষ আমরা উৎপাদন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে ইলেকট্রোলাইটিক বললাম,
এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে যখন আমরা মনে করো ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের ফুয়েল সেল আছে, তারপরে অ্যালকালি ফুয়েল সেল আছে, হাইড্রোকার্বন ফুয়েল সেল আছে, তারপর মনে করো বিশেষ করে উচ্চ তাপমাত্রার ফুয়েল সেল আছে, তারপর অ্যালকালি ফুয়েল সেল আছে, এগুলো মিথানলের ফুয়েল সেল আছে। এগুলোর ক্ষেত্রে সবসময় একটা ইলেকট্রোলাইটিক পদার্থ, বিশেষ করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে ব্যবহার করা হয়। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাসায়নিক বিক্রিয়া সংগঠনের মাধ্যমে সেখানে পানি উৎপাদনের মাধ্যমে সেখানে বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া সংগঠন করে পানি উৎপাদনের মাধ্যমে সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। এই ধরনের বিদ্যুৎ উৎপাদনের যে একটা যান্ত্রিক বিন্যাস, সেটাকে সাধারণত আমরা ফুয়েল সেল বলে থাকি। তাহলে এই ফুয়েল সেলের মধ্যে সাধারণত আমরা যে সমস্ত বস্তু আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ ফুয়েল সেল সংগঠনের জন্য মূল উপাদানগুলো হচ্ছে, বিশেষ করে মূল উপাদানগুলো আমি লিখছি, দেখো মূল উপকরণগুলো হচ্ছে বিশেষ করে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাধারণত মনে রাখবে এটি জ্বালানি কোষের ধরন নির্ধারণ করে। এটি জ্বালানি কোষের ধরন নির্ধারণ করে কে করবে? যেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা ব্যবহার করব। যেমন এসিডের মধ্যে আমরা ফসফরিক অ্যাসিড ব্যবহার করব, অ্যালকালির মধ্যে আমরা সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব, হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা সেখানে মনে করো মিথানল ব্যবহার করব, ইথানল ব্যবহার করব। এই ধরনের মনে করো কিছু পদার্থ আমরা প্রোপেন ব্যবহার করব, সেই সমস্ত পদার্থ ব্যবহার করব, সেটা সাধারণত ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করবে। এবং সেখানে আমরা ব্যবহৃত জ্বালানি হচ্ছে বিশেষ করে হাইড্রোজেন গ্যাস এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। এবং অ্যানোড তড়িৎদ্বার আর ক্যাথোড তড়িৎদ্বার, এই দুইটা কিন্তু তৈরি হবে প্লাটিনাম দ্বারা। সাধারণত গলিত যখন কার্বনেট আমরা ব্যবহার করি সেখানে নিকেল ব্যবহার করি অ্যানোড এবং ক্যাথোড হিসাবে। তবে এখানে আমরা অ্যানোড ও অ্যানোড তড়িৎদ্বার এবং ক্যাথোড তড়িৎদ্বার, এই দুইটা সাধারণত মূলত ব্যবহৃত হবে। অ্যানোড আর ক্যাথোড এটা প্রভাবক তড়িৎদ্বার, আসলে এটা এক ধরনের প্রভাবক, এটাও মনে করো তড়িৎদ্বারটা প্রভাবক হিসাবে কাজ করবে। এখানে কিন্তু এটি জ্বালানি ইথানল অর্থাৎ ইলেকট্রন এবং আয়নে পরিণত করে। জ্বালানিকে এখানে মনে করবে এটি জ্বালানিকে ইলেকট্রন ও আয়নে পরিণত করে। একটা কথা মনে রাখতে হবে, এটা অ্যানোডে পানিতে পরিণত করে। এটি পানি উৎপন্ন করে। অর্থাৎ এখানে অ্যানোড তড়িৎদ্বার বা প্রভাব কাজ করবে, জ্বালানিকে ইলেকট্রন বা আয়নে পরিণত করবে। যেমন হাইড্রোজেন আমি ব্যবহার করব, সেই হাইড্রোজেন গ্যাসটা হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রনে পরিণত হবে। পরবর্তীতে এখানে অক্সিজেন, যে অক্সিজেন আমরা বাইরে থেকে পাস করবো জারক পদার্থ হিসাবে, সে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হবে। এই হাইড্রোজেন আয়ন আর অক্সাইড আয়ন মিলে সেখানে পানি উৎপন্ন করবে। তো এখানে যে আমি অ্যানোড প্রথমে বলছিলাম যে অ্যানোড এবং ক্যাথোড এই দুটো কিন্তু আমরা প্লাটিনাম পাউডার ব্যবহার করে থাকি। প্লাটিনামের পাউডার দ্বারা তৈরি তড়িৎদ্বার এখানে ব্যবহৃত হবে, ইলেকট্রোডগুলো ব্যবহৃত হবে। এই তড়িৎদ্বারগুলোর মধ্যে সাধারণত আমরা যখন এটি জ্বালানির মধ্যে মনে করে দেওয়া হবে, হাইড্রোজেন গ্যাস যখন পাস করা হবে, সে হাইড্রোজেন গ্যাস সেখানে সাধারণত হাইড্রোজেন আয়নে পরিণত হবে। অর্থাৎ এরকম হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে এই অ্যানোডে যে রিঅ্যাকশনটা ঘটবে সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন প্লাস ইলেকট্রন উৎপাদন করবে। আবার এই হাইড্রোজেন আয়ন মনে করো অক্সাইড আয়ন, এই অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করে সেখানে অক্সাইড আয়নে পরিণত হবে। তাহলে এখানে যখন হাইড্রোজেন আয়নে পরিণত হবে, আসলে আমরা তো জানি এই অক্সাইড এবং হাইড্রোক্সাইড এটা পরিণত হলে এখানে 4 মলিকুল হাইড্রোজেন আয়ন লাগবে, 2 মলিকুল অক্সাইড আয়ন লাগবে, সেখান থেকে 2 মলিকুল পানি উৎপাদন হবে। আর না হয় এখানে হাফ মলিকুল আমরা দিতে পারি। যদি হাফ মলিকুল দিই তাহলে মনে করো এখানে 2 মলিকুল হাইড্রোজেনে 2 ইলেকট্রন, এখানে 2 যদি আমরা দিই এখানে অক্সাইড আয়ন হবে। এটাও করা যায়। না হয় 2 মলিকুল আসলে পানি উৎপাদন হয়, সেটাও দেখানো যায় যে হাইড্রোজেন প্লাস হাফ মলিকুল অক্সিজেন সেখানে বিক্রিয়া করে সেখানে পানি উৎপাদন করবে। এই পানিটা উৎপাদন করার মানে এই পানিটা উৎপন্ন হচ্ছে, এখানে পানি উৎপাদনে সাহায্য করবে ক্যাথোড তড়িৎদ্বারে এই অক্সাইডের সাথে এই হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে। আর এখানে কিন্তু জ্বালানিকে ইলেকট্রন বা আয়নে পরিণত করতে সহায়তা করবে।
এটা হচ্ছে সাধারণত ব্যবহৃত যে তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ ফুয়েল সেলের যে মনে কর যন্ত্রপাতি আমরা ব্যবহার করি ফুয়েল সেল সংগঠিত রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন তার ব্যাখ্যা দিলাম। উপকরণগুলো কি কি প্রয়োজন, একটা হচ্ছে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক কোষের প্রয়োজন, আর একটা হচ্ছে ব্যবহৃত জ্বালানি প্রয়োজন হয় সেখানে, এবং এনুর তড়িৎদ্বার বা প্রভক হিসেবে একটা বস্তু আমরা ব্যবহার করি, আবার কেতুর হিসাবে আমরা একটা বস্তু ব্যবহার করি। সেটা হচ্ছে সবকিছু এনুড এবং কেতুর সবকিছু তৈরি হচ্ছে প্লাটিনাম পাউডার দ্বারা তৈরি, এবং এনোডের কাজ হচ্ছে সেখানে এই হাইড্রোজেনকে আয়নে পরিণত করবে এবং ইলেকট্রনে পরিণত করবে, ইলেকট্রন উৎপন্ন করবে। এরপরে সে এই আয়নটা মনে করে যে হাইড্রোজেন আয়নটি উৎপন্ন হবে সেটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে সেখানে পানি উৎপাদন করবে। এই পানি উৎপাদনের মাধ্যমে একটা সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে, সেটা হচ্ছে ফুয়েল সেলের কার্যকারিতা। সুপ্রিয় শিক্ষার্থী, একাধিক ধরনের কিন্তু ফুয়েল সেল আছে। সেই ফুয়েল সেলগুলো হচ্ছে কি কি, অর্থাৎ একাধিক ধরনের ফুয়েল সেলে আমি একটু ব্যাখ্যা দেব। ফুয়েল সেলটা আসলে হচ্ছে যে একাধিক ধরনের ফুয়েল সেলের মধ্যে আছে একাধিক ধরনের ফুয়েল সেল। বিশেষ করে আমরা 5 ধরনের ফুয়েল সেলের কথা মনে রাখবো। একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল। আর একটা হচ্ছে তোমার মনে করো অ্যালকালি ফুয়েল সেল। আর একটা হচ্ছে হাইড্রোকার্বন ফুয়েল সেল, হাইড্রোকার্বন ফুয়েল সেল। 4 নম্বর হচ্ছে যে তোমার অ্যালকোহল মিথানল লেখো, মিথানল সবগুলো লেখো কথা, মিথানল বা অ্যালকোহল ফুয়েল সেল, অ্যালকোহল ফুয়েল সেল। আর একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা ফুয়েল সেল। 5 নম্বর হচ্ছে উচ্চ তাপমাত্রা ফুয়েল সেল। পরীক্ষা অনেক সময় আসে না এই পর্যন্ত কোনোবার, তবে যদি কোনো সময় আসে যে একাধিক ধরনের ফুয়েল সেলের মনে করো কার্যকারিতা অর্থাৎ তাদের মধ্যে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া বিশ্লেষণ করো, তখন তুমি 5 ধরনের লিখে যে কোনো 4 ধরনের ব্যাখ্যা দিতে পারো। অর্থাৎ যদি স্পেশালি বলা হয় যে দুইটি ফুয়েল সেলের দুইটি একবার আসছিল 2015 সাল মনে হয়, দুইটি ফুয়েল সেলের কার্যকারিতা ব্যাখ্যা করো, তখন কিন্তু সৃজনশীল ছিল না, তখন ওই রকমের প্রশ্ন ছিল আর কি, যে মনে করো প্রশ্নের উত্তর ছিল 4 নম্বরের প্রশ্ন ছিল, এরকম একাধিক অংশ থাকলে একটা সেই রকমের একটা প্রশ্ন আসছিল একবার, যে একাধিক ফুয়েল সেল দুইটি ফুয়েল সেলের কার্যকারিতা বিশ্লেষণ করো। তাহলে এবার মনে করো আমরা 5টা ফুয়েল সেল আছে, একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, একটা হচ্ছে অ্যালকালি ফুয়েল সেল, বিশেষ করে অ্যালকালিটা হচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড ফুয়েল সেল। আর হাইড্রোকার্বন ফুয়েল সেলটা আসলে সাধারণত প্রোপেন দ্বারা তৈরি, প্রোপেনের ফুয়েল সেল। আর মিথানলের ফুয়েল সেল, এখানে মিথানল ফুয়েল সেল। উচ্চ তাপমাত্রা ফুয়েল সেল, সেটাও মনে করো বিভিন্ন কার্বনেট লবণ থেকে সাধারণত ফুয়েল সেলটা হয়, গলিত কার্বনেট। এটা 2 ধরনের আছে, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে গলিত। 2 ধরনের ফুয়েল সেল আছে, একটা কঠিন পদার্থের জন্য ফুয়েল সেল, আর একটা হচ্ছে গলিত পদার্থের জন্য ফুয়েল সেল। আমি প্রথমে যে ফসফরিক অ্যাসিডের যে ফুয়েল সেল আছে সেটার রিঅ্যাকশনগুলো কিভাবে সংঘটিত হয় সেগুলো আমি একটু দেখাবো। যে ফসফরিক অ্যাসিড প্রথমে দেখাবো, ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল। ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলের সাধারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে থাকে, মনে রাখবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে থাকে ফসফরিক অ্যাসিড H3PO4। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এখানে সাধারণত একটা ইলেকট্রোলাইট মনে করো পদার্থ হিসেবে থাকে। সেটা সাধারণত আমরা জানি, এই যে ফুয়েল সেলের কথা বললাম, এই যে মনে করে এভাবে বিদ্যুৎ বিন্যাস 3টি প্রকোষ্ঠের কথা বলছিলাম, সে এখানে ফসফরিক অ্যাসিডটা থাকে। এখানে তো সবসময় হাইড্রোজেন থাকবে এনোড হিসাবে, এবং এখান থেকে অক্সিজেন আমরা পাস করাবো, এখান থেকে কিন্তু পানিটা উৎপন্ন হবে। তাহলে এখানে কিন্তু একটা বৈদ্যুতিক বিন্যাস থাকবে, সেই বিন্যাসের মাধ্যমে ইলেকট্রন এখান থেকে এখানে পাস হবে, এদিকে আসবে। আর এখানে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলের কথা বলবো, তখন এখানে ইলেকট্রোলাইটিক পদার্থ হিসেবে থাকবে সাধারণত ফসফরিক অ্যাসিড। এখানে কিন্তু এনোড তড়িৎদ্বারে যে বিক্রিয়াগুলো হবে, এনোড তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়া, এনোড তড়িৎদ্বারে সংগঠিত বিক্রিয়া। এনোড তড়িৎদ্বারে সবসময় এখানে জারণ বিক্রিয়া করবে, আর কেতুক তড়িৎদ্বারে সবসময় বিজারণ বিক্রিয়া করবে। কেতুক তড়িৎদ্বারে সংগঠিত
এটা হচ্ছে জারণ বিক্রিয়া, সংগঠিত বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, এটা সংগঠিত বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া হবে। অর্থাৎ সবসময় মনে রাখবে এই ফুয়েল সেল যতগুলো আছে প্রত্যেকটা ফুয়েল সেলে অ্যানোডে জারণ বিক্রিয়া করবে, যেহেতু এটা একটা ঋণাত্মক চার্জযুক্ত একটা তড়িৎদ্বার, এখানে ইলেকট্রন সম্পৃক্ত এবং সেই ইলেকট্রন ছাড়বে। তাহলে এখানে মনে করো আমরা জানি যে হাইড্রোজেন এখানে যে রিঅ্যাকশনটা করবে, হাইড্রোজেন 2 মলিকুল হাইড্রোজেন আয়ন প্লাস ইলেকট্রন 2 মলিকুল ইলেকট্রন পরিণত হবে। যেভাবে প্রথমেই একটা রিঅ্যাকশন আমি দেখালাম যে ফুয়েল সেলের যে কার্যকারিতার মধ্যে প্রাথমিক রিঅ্যাকশন যেটা দেখালাম সেটা, এবং সেটা অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে অক্সাইড অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হবে, অক্সাইড আয়নে পরিণত হবে। এই অক্সাইড আয়নে পরিণত হতে হলে এখানে অবশ্যই 7 মলিকুল অক্সিজেনের প্রয়োজন হবে, কারণ এখানে অক্সিজেন পরমাণু একটা আয়নের মধ্যে, তাহলে সেখানে কিন্তু দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে। ইলেকট্রন যদি আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে সংগঠিত বিক্রিয়া কিসে সংগঠিত বিক্রিয়া, অর্থাৎ ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলে সংগঠিত বিক্রিয়া। ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলে সংগঠিত বিক্রিয়াটা হবে কিরকম, হাইড্রোজেন প্লাস 8 মলিকুল অক্সিজেন এরও সেখানে ওয়াটার উৎপন্ন হবে। এখানে কিন্তু এই কোষে প্রায় 100 থেকে 400 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এই কোষে এই কথাগুলো মনে রাখবে, এই কোষে প্রায় 100 থেকে 400 কিলোওয়াট, এগুলো এমসিকিউ প্রশ্ন আসে, কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং সেখানে কোষের যে কার্যকর তাপমাত্রা প্রায় 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি কার্যকর, কোষে কার্যকর তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও মনে রাখবে। সর্বাধিক কার্যক্ষমতা প্রায় 80% থেকে 85%, 80% দেখো 80% থেকে 85% আমরা লিখতে পারি। অর্থাৎ সেখানে 80% হয় 85%, কোনো বই 80% আছে, কোনো বই 85% আছে। এখানে তুমি দেখবে কোনো বই 200 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, কোনো বইয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। সেই জন্য মনে করো তোমার প্রশ্ন হচ্ছে এখন স্যার 180 আর 85 থাকলে আমি কোনটা ইন্ডিকেট করবো, 80-85 কিন্তু দুইটাই থাকবে না, একটাই থাকবে। 80 থেকে 85 ডিগ্রি, 85% সর্বাধিক কার্যক্ষমতা প্রায় এত থেকে এত, সর্বাধিক কার্যক্ষমতা প্রায় এত থেকে এত, আমরা লিখতে 100% লিখতে পারি, 80% ওটা 180 ডিগ্রি সেন্টিগ্রেড এভাবে লিখতে পারি। ফসফরিক ফুয়েল সেলের পরে আমি যাব অ্যালকালি ফুয়েল সেল, অর্থাৎ অ্যালকালি ফুয়েল সেলটা আমরা কিভাবে দেখাবো দেখো। অ্যালকালি ফুয়েল সেল, অ্যালকালি মানে ক্ষারীয়, অ্যালকালি ফুয়েল সেল বা ক্ষারীয় ফুয়েল সেল, ক্ষারীয় ফুয়েল সেলের মধ্যে বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা সাধারণত পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব, কোনো ক্ষেত্রে দেখবে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। এরোড তরিতার সংগঠিত বিক্রিয়াটা হাইড্রোজেন সেখানে থাকবে ঠিক, কিন্তু তার সাথে এখানে অ্যালকালি হাইড্রোক্সিল মূলক থাকবে, সেখানে হাইড্রোজেন প্লাস অ্যালকালি মনে করো হাইড্রোক্সিল মূলক থাকবে, হাইড্রোক্সিল আয়ন হিসেবে থাকবে। সেখান থেকে কিন্তু ওয়াটার উৎপন্ন হবে প্লাস ইলেকট্রন উৎপন্ন হবে। এখন আমরা যদি সমাধান করতে চাই, এখানে হাইড্রোজেন 2টা, এখানে একটা 3টা, তাহলে আমি 4টা যদি করতে চাই এখানে 2 দিতে হবে, তাহলে এখানে আমরা 2 দেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন 2টা, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন এখানে 2টা, এখানে 2টা, 4টা, তাহলে এখানে 2 মোল ইলেকট্রন আমরা উৎপাদিত হবে দেখতে পাচ্ছি। এরপর আবার দেখবো অক্সিজেন, এই উৎপন্ন পানির সাথে কিন্তু বিজারণ বিক্রিয়ায় অক্সিজেন, অর্থাৎ যে উৎপন্ন অক্সিজেনটা উৎপন্ন পানির সাথে রিঅ্যাকশন করবে, কিছু পরিমাণ পানি এখানে চলে গিয়ে সেখানে সেটা ইলেকট্রন সে গ্রহণ করে সেখানে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হবে। আমরা তো আসলে জানি হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করতে হলে সেখানে মনে করে এখানে যেহেতু অক্সিজেন 3টা, তাহলে আমাকে 1 মোল বাড়াতে হবে, তাহলে এখানে ফুল মলিকুল হাইড্রোক্সিল আয়ন হবে। ফুল মলিকুল যদি হাইড্রোক্সিল আয়ন হয় তাহলে এখানে ফুল মলিকুল ইলেকট্রন হবে। এখন আমার যদি ইলেকট্রন ক্যান্সেল করতে হয় তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, এটা 4 হয়ে যাবে, এটা মনে করো 4 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 2 হয়ে যাবে, অর্থাৎ অক্সিজেন 4টা, হাইড্রোজেন মনে করো এখানে 4টা, এখানে 4টা, 8টা, এখানে 8টা, এখানে ইলেকট্রন মনে করো 4টা চলে যাবে, 4টা ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে সংগঠিত। তাহলে বিক্রিয়াটা কি হচ্ছে দেখো,
এখানে যখন বিক্রিয়াটা সংঘটিত হবে যে অ্যালকালি বা ক্ষারীয় ফুয়েল সেলে এই বিক্রিয়াগুলো কিন্তু পরীক্ষা আসলে কিন্তু দেখাতে হবে। মেইন হচ্ছে বিক্রিয়াগুলো, এক্সামিনার দেখবে বিক্রিয়াগুলো তোমার ঠিক আছে কিনা। এই যা দেখাচ্ছি সেভাবে দেখালে চলবে। এখানে মনে করো পানি, তাহলে আমরা দেখতেছি এখানে হাইড্রোক্সিল আয়ন চলে যাবে, এখানে 2 মলিকুল পানি চলে যাবে, এখানে 2 হয়ে যাবে, তার 4 ইলেকট্রন চলে যাবে। তাহলে কি 2 মোল হাইড্রোজেন প্লাস 1 মোল অক্সিজেন ইজ ইকুয়াল টু 2 মোল ওয়াটার উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা সংঘটিত হবে। এখানে কিন্তু প্রায় এই কোষে প্রায় এটার মধ্যে ছিল 100 থেকে 300, আর এটার মধ্যে হবে 300 থেকে 5000, অর্থাৎ 0.3 থেকে, এটা লেখো 0.3 থেকে মনে করো 5, 0.3 থেকে 5, 0.3 থেকে 55 কিলোওয়াট, 300 থেকে 5000 ওয়াট, 300 থেকে 5000 ওয়াট, আমরা 300 থেকে 5000 ওয়াট লিখি, 300 থেকে 5000 কিলোওয়াট নয় ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এবং সেখানে তাপমাত্রা হয় প্রায় 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 150 থেকে প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়। এবং সেখানে সর্বাধিক কার্যক্ষমতা প্রায় 90%, এটা কিন্তু 90%, ম্যাক্সিমাম বই, সব বই আছে, কার্যক্ষমতা প্রায় কত, প্রায় 90% তোমরা লিখবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অ্যালকালি ফুয়েল সেলের মধ্যে আমরা এখানে ইলেকট্রোলাইটিক পদার্থ হিসেবে ব্যবহার করব পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং অ্যানোড তৈরিতে থাকবে হাইড্রোজেন, এবং সেখান থেকে বাইরে থেকে অক্সিজেন গ্যাস পাস করিয়ে আমরা রিয়েকশনটা সংগঠিত করে পানি উৎপাদন করব। প্রথমে রিয়েকশনে কিন্তু পানি উৎপাদিত হয়েছিল, এখানে পানি উৎপাদিত হয়েছিল। আসলে এখানে মেইন উৎপাদ হচ্ছে পানি উৎপাদন। সবসময় এখানে পানিটা উৎপাদিত হবে ফুয়েল সেলে, পানি উৎপাদনের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তাহলে এখানে ক্যাথোডের মধ্যে এই বিজারণ হলো, এখানে প্রথমে আমি ইলেকট্রন দেখলাম, এভাবে ক্যান্সেল করার পর আমরা দেখলাম যে প্রথমে 2 দিয়ে দেখলাম, দেখতেছি এখানে 4 মলিকুল ইলেকট্রন লাগবে। এবার আমরা সাধারণত বিক্রিয়াগুলো সংগঠিত করতে পারি। এখানে 300 থেকে 5000 ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, এবং কোষের কার্যকর তাপমাত্রা হচ্ছে প্রায় 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বাধিক কার্যক্ষমতা হচ্ছে প্রায় 90% হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এইভাবে সাধারণত আমরা বিক্রিয়াগুলো সংগঠন করাবো। এরপর আসবো হাইড্রোকার্বন ফুয়েল সেল। এরপর আছে হাইড্রোকার্বন ফুয়েল সেল। হাইড্রোকার্বন ফুয়েল সেলের সাধারণত আমরা ইলেকট্রোলাইটিক পদার্থ হিসেবে ঠিক পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে। কিন্তু অ্যানোডে যে বিক্রিয়াটা হবে, এখানে বিশেষ করে আমরা বিক্রিয়ক হিসেবে দেবো প্রোপেনকে। প্রোপেনটা হচ্ছে আসলে CH3 CH2 CH3 প্রোপেনকে যখন হাইড্রোলাইজ করব, আসলে তো প্রোপেন একটা মনে করো জৈব যৌগ, এটা কিন্তু আসলে পানির সাথে বিক্রিয়া করার কথা না। তবে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হবে উচ্চ তাপমাত্রায়, সেটা পানির সাথে সামান্য বিক্রিয়া করে, অর্থাৎ জারণের মতো বিক্রিয়া করে, সেখানে মনে করো কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। তাহলে এখানে মনে করো আমরা যখন পানির সাথে রিয়েকশন করব, তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস সেখানে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হবে। মনে রাখবে, এটা কিন্তু রিয়েকশনটা মনে রাখা দরকার। এখানে আসলে কার্বন কয়টা, 3টা আছে, সেই জন্য আমি 3 মোল দেবো। তাহলে এখানে 3 দুগুণে 6টা। আমি হাইড্রোজেন কয়টা পাচ্ছি, এখানে হাইড্রোজেন দেখো, এখানে 6 মোল যদি দিই, এখানে 3, 3 দিয়ে 5, 5 3 8, 8 এলে 8 আর এখানে আছে 12, 12 আর 8 কত, 20। তাহলে এখানে 20 মলিকুল হাইড্রোক্সিল আয়ন হবে। অক্সিজেন হচ্ছে কত দেখো, এখানে আমি পানির মধ্যে মনে করো এইভাবে দিলাম। তাহলে এখানে অক্সাইড আয়ন হিসেবে আমরা দেখাতে পারি যে 20 মলিকুল আমরা এখানে হাইড্রোজেন আয়ন, এখানে হচ্ছে যে 6টা। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন আমরা দেখাই, এটা হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন দেখাবো, হাইড্রোক্সিল আয়ন হবে না, সরি, এটা হাইড্রোজেন আয়ন হবে। হাইড্রোজেন এখানে কয়টা, এখানে দেখতে পাচ্ছি 3 মলিকুল, আমরা 3টা দিলাম। তাহলে এখানে অক্সিজেন 6টা, 6 দিয়ে দিলাম। হাইড্রোজেন আছে এখানে মনে করো এখানে আছে 6, 3 2 6, 8 8 আর 14 মলিকুল মনে করো হাইড্রোজেন হচ্ছে, প্লাস 14 মলিকুল ইলেকট্রন হবে। সেখানে ইলেকট্রন বেরিয়ে যাবে, 14 মলিকুল ইলেকট্রন হবে, 14 মলিকুল হাইড্রোজেন আয়ন হবে। তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। দেখো রিয়েকশনটা শুদ্ধ আছে কিনা। এখানে আমরা যদি এটাকে মনে করো 3 মোল বললাম, এটা 8 মোল, ঠিক আছে, এইভাবে হবে। তারপর ক্যাথোডের যে বিজারণ বিক্রিয়াটা হবে, ক্যাথোডের বিজারণ বিক্রিয়াটা, সেখানে অক্সিজেন থাকবে এবং হাইড্রোজেন আয়ন থাকবে। অক্সিজেন থাকবে প্লাস হাইড্রোজেন আয়ন থাকবে, প্লাস ইলেকট্রন গ্রহণ করে এখানে পানি উৎপাদন করবে।
তাহলে এখানে যদি আমি ইলেকট্রনগুলো ক্যান্সেল করতে চাই, এখানে 14 মলিকুল যদি আমি ইলেকট্রন দিই, 14 মলিকুল মনে করো ইলেকট্রন দিলাম, 14 মলিকুল ইলেকট্রন আমরা পেলাম, দিলাম, আর হাইড্রোজেন আয়ন এখানে 14 মলিকুল লিখলাম, তাহলে এখানে আমি পাবো যে 7, অর্থাৎ এখানে 7, এখানে হবে 3 and half, অর্থাৎ 3 and half মলিকুল, আমরা 3 and half মলিকুল অর্থাৎ 7, এখানে 7 মলিকুল কি হবে, ওয়াটার হবে। তাহলে এখানে প্রোপেনের সাথে আমরা যদি মনে করো এই এখানে ওয়াটার 7, 7 দুগুণ 14, এখানে 7/2, 2 ক্যান্সেল হবে, তাহলে 7 থাকবে, এখানে 7টা থাকবে। তাহলে এটাকে আমি ক্যান্সেল করে দিলাম, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে সংগঠিত বিক্রিয়াটা কিরকম হবে দেখো, এটা প্রোপেন অর্থাৎ C3H8 প্লাস এখানে পানির মলিকুল একটা চলে যাবে আর একটা থাকবে, এখানে 3 and half মলিকুল কি হবে, 3 and half মলিকুল অক্সিজেন হবে, প্লাস এখানে পানি উৎপাদিত হবে। তাহলে এখানে পানি উৎপাদনের জন্য পানি প্লাস এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যেহেতু এখানে মনে করো কার্বন ডাইঅক্সাইড আছে 3 মলিকুল কার্বন ডাইঅক্সাইড, 3 মলিকুল কার্বন ডাইঅক্সাইড থাকবে, এবং এখানে হাইড্রোজেন হচ্ছে যে 8 মলিকুল, কার্বন হচ্ছে 3, অক্সিজেন হচ্ছে মনে করো 3 দুগুণ 6, 3 and half 1 মলিকুল ওয়াটার। এইভাবে মনে করে এই চিহ্নটা দিয়ে আমি কমপ্লিট করবো। তাহলে এখানে এই কোষে প্রায় এরকমের বিদ্যুৎ হবে, এখানে 6টা চলে যাবে, এখানে একটা আরেকটা এইভাবে থাকবে, এবার রিঅ্যাকশনটা সংঘটিত হবে। এরপরে আমরা দেখব এই কোষে প্রায় ওটার মধ্যে আমরা পেলাম যে 300 থেকে 5000, আর এই কোষের মধ্যে আবার 100 থেকে 150 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, 100 থেকে 150 কিলোওয়াট, 100 থেকে 150 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এবং এখানে তাপমাত্রাটা হচ্ছে প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার নিচে, এর তাপমাত্রাটা অনেক কম, যেহেতু এটা হাইড্রোকার্বন, এটা সাধারণত বেশি অবস্থায় থাকে, এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এর চেয়ে কম লিখবে, এবং উৎপাদনের ক্ষমতা মাত্র 20%, মাত্র 20%, প্রায় নয়, মাত্র কার্যক্ষমতা মাত্র 20% আমরা লিখতে পারি, মাত্র 20% উৎপাদিত হয়। এরপরে আসো এরপরে মিথানল ফুয়েল সেলের কথা বলবো, যে মিথানল ফুয়েল সেলে আমরা সাধারণত কি ব্যবহার করি, এটা হচ্ছে যে তোমার বিশেষ করে মিথানল বা অ্যালকোহল ফুয়েল সেল, অ্যালকোহলের মধ্যে আমরা সাধারণত মিথানলকে ধরবো, মিথানল ফুয়েল সেলের তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে সাধারণত আমরা ব্যবহার করি মিথানল। এখানে মিথানলে ব্যবহার করব, বিশেষ করে CH3OH বা ইথানল, এগুলো ব্যবহার করতে হবে, ইথানল মিথানল এই ধরনের আমরা পদার্থ ব্যবহার করব। তো এন্ডোডের যে সংগঠিত বিক্রিয়াটা হবে মিথানলের ক্ষেত্রে, মিথানল পানি দ্বারা জারিত হবে, মিথানল CH3OH প্লাস ওয়াটার বিক্রিয়া করে সেখানে উৎপাদিত হবে কি, কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস মনে করো 6 মলিকুল হাইড্রোজেন আয়ন প্লাস ইলেকট্রন হবে, কারণ এখানে কার্বন হচ্ছে একটা, অক্সিজেন আমি 2টা দেখালাম, তো এখানে হাইড্রোজেন আছে যে 3, 3 এর দিকে 4, 4 দিয়ে 6 মলিকুল হাইড্রোজেন উৎপন্ন হবে, তাহলে সেখানে ইলেকট্রন কয়টা যাবে, এখানে যেহেতু 6 মলিকুল হাইড্রোজেন, 6 মলিকুল ইলেকট্রন সেখানে উৎপাদিত হবে। তাহলে এখানে এই অক্সিজেনটা এই হাইড্রোজেন দ্বারা জারিত হবে, বিজারণ বিক্রিয়ায় অক্সিজেনটা যে উৎপাদিত হাইড্রোজেন আয়ন অক্সিজেন দ্বারা জারিত হবে। অক্সিজেনকে মেইন দেখাতে হবে, কারণ এখানে বিজারণটা ঘটাবে যে অক্সিজেন সেখানে কি করবে, জারিত করবে, কাকে জারিত করবে, হাইড্রোজেনকে, 6 মলিকুল হাইড্রোজেন আয়নকে জারিত করবে 6 মলিকুল ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। তাহলে সেখানে উৎপাদিত হবে কি, সেখানে মনে করো 3 মলিকুল ওয়াটার উৎপাদিত হবে, 3 মলিকুল ওয়াটার আমি পাবো। এখানে মনে করো 6টা, তাহলে এখানে অক্সিজেন হবে 3টা হলে 3/2 মোল, অর্থাৎ 1 and half মোল কি থাকবে, অক্সিজেন। তো সামগ্রিক বিক্রিয়াটা যদি আমি দেখাই, সে বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হবে দেখো, তাহলে এখানে সংঘটিত বিক্রিয়াটা হবে যেটা হচ্ছে মিথানল CH3OH প্লাস পানির মলিকুল, একটা মলিকুল চলে যাবে, এখানে যেহেতু অক্সিজেন হাইড্রোজেন 3, 3 এর দিকে 4, 4 দিয়ে 6, ঠিক আছে, এখান থেকে পানি যদি 1 মলিকুল চলে যায়, তাহলে আর এখানে 2 মলিকুল থাকবে, 2 মোল পানি থাকবে, 2 মোল পানি থাকবে, এখানে হাইড্রোজেন আয়ন ক্যান্সেল হয়ে যাবে, ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে 1 মলিকুল মিথানল ও 1 and half মলিকুল অক্সিজেন রিঅ্যাকশন করে সেখানে উৎপন্ন করবে 2 মলিকুল ওয়াটার প্লাস 1 মলিকুল কার্বন ডাইঅক্সাইড, এরকম বিক্রিয়া সংঘটিত হবে। 29 মিনিট। তাহলে এই কোষে প্রায় ওই মনে করে যেটা আমি এর আগে কোষটা দেখালাম যে ক্ষারীয় হাইড্রোকার্বন, সেটার মধ্যে 100 থেকে 150 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়,
আর এক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদিত হয় মাত্র 25 ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ একেবারে কম, 25 ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এবং এখানে তাপমাত্রা প্রয়োজন হয় প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়। এটা কিন্তু তাপমাত্রা খুব উৎপাদিত হয়, অর্থাৎ কার্যকর তাপমাত্রা প্রায় মনে কর প্রয়োজনীয় তাপমাত্রা, কার্যকর তাপমাত্রা বলতে এখানে প্রয়োজনীয় তাপমাত্রা হচ্ছে প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং মাত্র 15% ক্ষমতা হচ্ছে, মাত্র 15% উৎপাদন কার্যক্ষমতা বা উৎপাদন ক্ষমতা হচ্ছে মাত্র 15%। এভাবে আমরা লিখতে পারি। এরপরে মনে করো আর একটা সেল আছে, সেটা হচ্ছে কঠিন মনে করো এবং তরল দুইটার জন্য উচ্চ তাপমাত্রার যে ফুয়েল সেল, উচ্চ তাপমাত্রা ফুয়েল সেল, এগুলো মনে করো বিশেষ করে এই 4টা ফুয়েল সেল সম্পর্কে ধারণা রাখতে পারলে হবে। যে একটা দেখালাম তোমার অ্যাসিড ফুয়েল সেল, একটা দেখালাম বেস ফুয়েল সেল, একটা দেখালাম তোমার মনে করো হাইড্রোকার্বন ফুয়েল সেল, আর একটা দেখালাম অ্যালকোহল ফুয়েল সেল। এই 4টা ফুয়েল সেল মনে করে একটু মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে যে ফুয়েল সেলের উপর আলোচনা করলাম সেটার আলোকে আমি একটা মনে করো বাসার কাজ দিচ্ছি। তোমরা বাসায় এই কাজগুলো কমপ্লিট করবে। বাসার কাজ এটা হচ্ছে উদ্দীপক নং। উদ্দীপক নং হচ্ছে 61 নম্বর উদ্দীপক। এবং এখানে আমি একটা চিত্র দিচ্ছি। এই চিত্রটা সাধারণত 3টা প্রকোষ্ঠে বিভক্ত। একটা প্রকোষ্ঠে থাকবে অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড থাকবে এখানে। এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড। আর এখান থেকে ইলেকট্রন এখানে পাস হবে, প্রবাহিত হবে, ইলেকট্রনটা প্রবাহিত হবে। এবং এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে। এটা অ্যানোড তড়িৎদ্বার, এখানে হাইড্রোজেন গ্যাস পাস করবে, এখানে অক্সিজেন গ্যাস উপস্থিত আছে, এখান থেকে পানি উৎপাদিত হবে। এই ধরনের একটা মনে করো আমি উদ্দীপক দিলাম। ক দিয়ে আমি দিচ্ছি যে মনে করো এখানে আরেকটা প্রশ্ন আমি বলতে পারতাম রিজনস। আচ্ছা তাকে এটা হচ্ছে যে ফুয়েল সেল কি, ফুয়েল সেল কি, ফুয়েল সেল কি, এটা প্রায় সময় আসে প্রশ্নটা। ফুয়েল সেলটা মূল হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের যান্ত্রিক বিন্যাসকে সাধারণত আমরা ফুয়েল সেল বলে থাকি। আচ্ছা ক হচ্ছে যে ফুয়েল সেলের সাথে ফুয়েল সেল এবং সাধারণ গ্যালভানিক সেলের মধ্যে মূল পার্থক্য কি? সাধারণ গ্যালভানিক সেলের মধ্যে মূল পার্থক্য কি? তারপর হতে পারে উদ্দীপকে সেলটিতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত পদার্থ সমূহের ব্যাখ্যা দাও। ব্যবহৃত পদার্থ সমূহের ব্যাখ্যা দাও। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে উদ্দীপকের সেলটিতে ব্যবহৃত পদার্থ বলতে তুমি কি বুঝো? এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি সেটা লিখবে, অর্থাৎ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার ব্যবহৃত জ্বালানি, অ্যানোড প্রভাবক, ক্যাথোড প্রভাবক, এইগুলো নিয়ে এখানে ব্যাখ্যা দেবে। গ হচ্ছে যে উদ্দীপকে পুষ্টির মাধ্যমে বিভিন্ন প্রকারের ফুয়েল সেল, পুষ্টির মাধ্যমে বিভিন্ন প্রকারের পুষ্টির মাধ্যমে বিভিন্ন ধরনের সেল, বিভিন্ন প্রকারের বা বিভিন্ন ধরনের সেল গঠন সম্ভব কিনা বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, ফুয়েল সেল কি? 1 নম্বর। এখানে ফুয়েল সেল এবং সাধারণ গ্যালভানিক সেলের মধ্যে মূল পার্থক্য কি? 2 নম্বর। এবং ব্যবহৃত কুষ্টিতে, অর্থাৎ এটা ফুয়েল সেলের সাথে সাধারণ গ্যালভানিক সেলের মূল পার্থক্যটা সাধারণত দেখাবে যে
সাধারণত গ্যালভানিক সেলে কোষের মধ্যে কোষের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়ে বিদ্যুৎ উৎপাদিত হয়। আর ফুয়েল সেল বাইরে থেকে আমরা হাইড্রোজেন, বাইরে থেকে মনে করি যে হাইড্রোজেন গ্যাসটা থাকবে, বাইরে থেকে কোনো জার পদার্থ সেখানে মিশ্রিত করে হাইড্রোজেনকে জারিত করে পানি উৎপাদনের মাধ্যমে যে কোষটা গঠন করা হয় সেটা মূলত হচ্ছে ফুয়েল সেল। এটা এই পার্থক্যটা দেখাবে। উদ্দীপকের সেলটিতে ব্যবহৃত মানিকার বিশ্লেষ্য পদার্থ কি ব্যবহার করা হয়, তার মনে করো এখানে প্রধান উপকরণ কি হাইড্রোজেন গ্যাস, এবং সেখানে এনোড হিসাবে কি ব্যবহার করা হয়, ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়, এনোড এবং ক্যাথোডগুলো কি দ্বারা তৈরি, এগুলো দিয়ে ব্যাখ্যা করবে। তারপর হচ্ছে উদ্দীপকের কোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন ধরনের সেল গঠনের সম্ভব কিনা বিশ্লেষণ করে। এখানে আমরা জানি একাধিক ধরনের সেল গঠন সম্ভব। একটা হচ্ছে অ্যাসিড সেল, একটা হচ্ছে অ্যালকালি সেল, একটা হচ্ছে তোমার হাইড্রোকার্বন সেল, আরেকটা হচ্ছে তোমার অ্যালকোহল সেল। এই চারটা সেলের উপর আলোচনা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এতটুকু থাকো। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।